গল্প বোঝাপড়া। আজকে আবার ঈশানীকে পাত্রপক্ষ দেখতে আসবে। আবার কথাটার কারণ হলো, এই নিয়ে প্রায় 11বার ওকে দেখতে আসা হয়ে গেছে। তবে ছেলের বাড়ির পক্ষ থেকে ঈশানীকে পছন্দ হয়নি সেটা কিন্তু একদমই নয়। আসলে ঈশানীর সব অদ্ভুত ধরনের প্রশ্নের কি উত্তর দেবে ভাবতে না পেরে হয়তো ছেলের বাড়ির লোক সম্বন্ধটা আর এগোতে চায়নি। যাই হোক, আজকে আবার সেই অপ্রত্যাশিত মুহূর্তের সাক্ষী হতে হবে ঈশানীকে। এত সাজগোজ করে শাড়ি পরে ছেলের বাড়ির লোকেদের সামনে বসতে ঈশানীর একেবারেই পছন্দ না। নিয়মটা বড়ই অদ্ভুত লাগে ঈশানীর। কেন মেয়েরা কি ছেলেদের দেখতে যেতে পারে না? হাজারবার একই প্রশ্ন করেও এর উত্তর কারোর থেকে পায়নি মেয়েটা। ঈশানীর বয়স এখন 27। গায়ের রং একেবারে দুধে আলতা না হলেও ফর্সা, চোখ দুটো সুন্দর। আর সবচেয়ে বেশি ওর সৌন্দর্য দ্বিগুণ করে ও যখন হাসে। ওর গালের টোলটা ওকে আরও মোহময়ী করে তোলে। পেশায় একজন সঙ্গীত শিল্পী, ছোটবেলা থেকে খুব গান গাইতে ভালোবাসতো। আজ সেই গানই পেশায় পরিণত হয়েছে। একটা পিঙ্ক রঙের মটকা সিল্ক পরে, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে অল্প একটু সেজে নেয়। গাড়ির হর্ন শুনতে পেয়ে মনে মনে ভাবে আবার লোকগুলো হাঁ করে তাকিয়ে থাকতে আর মিষ্টি খেতে চলে এসেছে। ঠিক আধ ঘন্টা পরে ঈশানীর ডাক পড়ে। ঈশানী নিচে এসে দেখে ছেলের বাড়ি থেকে 4 জন এসেছে। দেখেই বোঝা যাচ্ছে বাবা মা বোন আর তাদের একমাত্র সুপুত্র। তবে এক ঝলক দেখেই ঈশানীর ছেলেটাকে বেশ ভদ্র লাগছে। ছেলেটার মুখটা বেশ গম্ভীর, তবে মুখে একটা খুব সুন্দর আলতো করে হাসির ছোঁয়া লেগে আছে। সেই হাসিটা মুখকে আরও সুন্দর করে তুলেছে। ঠোঁটের ওপর সুসজ্জিত গোঁফ, গাল নিখুঁত করে সেভিং করা। বয়স 35-38 হবে বলে মনে হচ্ছে। ঈশানী চায়ের ট্রে টেবিলের উপর রেখে হালকা করে হাসে। ছেলেটা একবার আর চোখে ঈশানীকে একবার দেখতে যায়। তখন দুজনেরই চোখ পড়ে যায়। ঈশানীর সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিয়ে পাশে রাখা সোফায় বসে। ছেলের মা বাবা হাসি মুখে চায়ের কাপ তুলে ঈশানীর সঙ্গে 2-1টা কথা বললেন। তারপরে একটু হাসি মুখে ছেলের মা বলেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তাছাড়া সবই তো জানি ঈশানীর সম্বন্ধে। আমার মনে হয় ওরা দুজন যদি একটু আলাদা করে কথা বলে সেটা ভালো হবে। কথাটা শোনা মাত্র ঈশানীর বাবা মা অবিনাশবাবু ও গীতা দেবী হাসি মুখে রাজি হয়ে যান। কিন্তু মনে মনে আবার সেই ভয় কাজ করে। ঈশার পাত্রের একা দেখা করা মানেই অদ্ভুত প্রশ্নের শুরু হওয়া। কিন্তু সেই সব কথা পাত্রপক্ষের সামনে বলা সম্ভব নয়, তাই ঈশানীর বাবা মা চুপ করে থাকেন। তবে ঈশানীর মা গীতা দেবী ইশারা করে মেয়েকে চুপ থাকার জন্য বলে দেন। ঈশানী উঠে ছেলেটিকে সঙ্গে করে ওপরের ঘরে চলে আসে। ঘরে এসে হাত দেখে ইশারা করে ঈশানী ছেলেটাকে বসতে বলে। তারপর ফ্যানের স্পিডটা জোরে করে দিয়ে চুলে একটা ক্লিপ দিয়ে খোপা বেঁধে নেয়। ছেলেটা ঈশানীর দিকে হাঁ করে তাকিয়ে থাকা ঈশানী নিজেই বলে ওঠে, আসলে আমার খুব গরম লাগছে। আমার আবার শাড়ি পরতে একদম ভালো লাগে না। শুধু আপনারা আসবেন বলেই শাড়ি পরতে হয়েছে। শাড়ি পরতে যখন ভালো লাগে না তাহলে পরেছেন কেন? এতক্ষণ পর ছেলেটি কথা বলে। গলাটা বেশ গম্ভীর, তবে ঈশানীও যতটা সম্ভব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে বলে, ও বাবা, না পরে উপায় আছে? শাড়ি না পরলে বলবে মেয়ে শাড়ি পরে না, তাহলে শ্বশুরবাড়িতে বিয়ের পর বড়দের সম্মান করবে কি করে? মেয়ে বাপের বাড়ি থেকে বোধহয় কোনো সংস্কার শিখে আসেনি। শাড়ি পরার সঙ্গে সম্মান ব্যাপারটা বুঝতে পারলাম না। ছেলেটা একটু অবাক হয়ে প্রশ্ন করলো। ঈশানী তখন ছেলেটাকে পাল্টা বলে, জানেন তো, আসলে আমাদের সমাজে মেয়েরা যাই করুক না কেন এমনই বলা হয়। সবার একটা ধারণা আছে আধুনিক মেয়েদের নিয়ে। জিন্স টপ পরা মেয়েদের সবাই উচ্ছৃঙ্খল মানুষ মনে করে। যাই হোক, কাজের কথায় আসা যাক। দেখুন, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, তাহলে শুরু করা যাক। প্রশ্ন মানেটা ঠিক বুঝলাম না আপনার। ঈশানীর কথা বলার ধরন দেখে ছেলেটা একটু থতমত খেয়ে যায়। মানে টানে কিছুই নয়, আমি কিছু প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। তবে আমার শেষ করার পরে আপনিও আমাকে প্রশ্ন করতেই পারেন। হ্যাঁ, তাহলে আমার প্রথম প্রশ্ন, আপনি রান্না করতে পারেন? দেখুন, আমি কিন্তু বলিনি আপনাকে রান্না করতেই হবে। আমিও রান্না পারি না, তবে যদি কখনো শিখতে হয় আমার আপত্তি নেই। এমনকি আমার রান্না করতেও অসুবিধা নেই। শুধু রান্না কেন, আমি তো বাজার দোকান হাট
এমনকি সংসারে যাবতীয় দায়িত্ব নিতেও রাজি। ঈশানী এক নাগাড়ে বলে একটু থামে। আসলে একবার বলতে শুরু করলে ও আবার থামতে ভুলে যায়। না, পারি না, তবে আপনার মতো আমারও শিখতে অসুবিধা নেই। আপনি আর কি জানতে চান বলুন। ছেলেটি সহজভাবে উত্তর দিয়ে বলল, ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, দেখুন, বিয়ে মানে একজন বড় একজন ছোট, এটা আমি মানি না। আমার মতে দুজনেই সমান সমান। আপনি আমাকে যতটা সম্মান দেবেন আমিও আপনাকে ততটাই ফেরত দেব। এটা কি আপনি মানেন? নাকি সে আগেকার দিনের মতোই স্বামীরা বয়সে বড় বলে শাসন করবে আর বউরা ছোট বলে চুপ করে থাকবে, এইসবে বিশ্বাস করেন আপনি? আগে এমন হতো, আজ যুগ পাল্টে গেছে, তবে শুধু যুগ পাল্টেছে বলেই নয়, আমার মনে হয় কেউই ছোট বড় না, বিয়ের ক্ষেত্রে তো একদমই নয়। সম্মান বলুন, শ্রদ্ধা বলুন আর ভালোবাসাই বলুন, এর সবকটা নিজে দিলেই তবেই অপরের থেকে আশা করা যায়। আর শাসনের ব্যাপারটা, অন্যায় করলে দুজন দুজনকে শাসন করবে। আর কিছু প্রশ্ন আছে আপনার, ম্যাডাম? ছেলেটি ঈশানীর চোখের দিকে তাকিয়ে বলল, না, হ্যাঁ আছে। আসলে আমি একজন সঙ্গীত শিল্পী। কোনো কিছুর জন্য আমি গান ছেড়ে দিতে পারবো না, এটা আমি আপনাকে জানিয়ে দিতে চাই। আমার প্রশ্ন শেষ, এবার আপনি আমায় প্রশ্ন করতে পারেন। এই প্রথম কোনো ছেলের উত্তর শুনে ঈশানীও একটু ঘাবড়ে গিয়েছিল। ঠিক আছে, আমি আপনাকে কখনো গান ছাড়তে বলবো না, এমনকি আমার মনে হয় সেটা বলার অধিকার আমার নেই। সব মানুষেরই নিজের ইচ্ছে পূরণের স্বাধীনতা থাকা উচিত। এবার আমার পরিচয় পর্বে আসি। আমি হলাম অনিরুদ্ধ চ্যাটার্জি। আমি পেশায় একজন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট। আপনার নাম ঈশানী শুনেছি, বেশ মিষ্টি আপনার নামটা। আমার আপনাকে কোনো প্রশ্ন করার নেই, শুধু কিছু জানতে চাওয়ার আছে। আপনার প্রশ্নের উত্তরগুলো কি আমি ঠিকঠাক দিতে পেরেছি? যদি দিয়ে থাকি তাহলে কি আপনি বিয়েতে রাজি, ঈশানী? ছেলেটি শান্ত গলায় ঈশানীর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, মানে আপনি একদম ঠিকঠাক উত্তর দিয়েছেন। আমার এই বিয়েতে মত আছে, তবে আমাদের এবার ওঠা উচিত। ঈশানী কথাটা বলতে গিয়ে প্রথমে একটু লজ্জা পায়। অনিরুদ্ধ বুঝতে পারে ঈশানীর প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছে। এদিকে ঈশানীর বাবা মা খুব খুশি হন, তাদের একমাত্র মেয়ের বিয়ে তাহলে অবশেষে ঠিক হলো। দুই বাড়ির লোকজন মিলে 1 মাস পরে ওদের বিয়ের দিন স্থির করে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজকে ঈশানী আর অনিরুদ্ধর শুভ বিবাহ। এই 1 মাসে বেশি কথা বলা, একটু রাগী আর স্পষ্ট বক্তে ঈশানী একটু একটু প্রেমে পড়ে গেছে অনিরুদ্ধর। আর অনিরুদ্ধ তো সেই প্রথম দিন ঈশানীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রেমে পড়ে যায়। শুভদৃষ্টি, মালাবদল, 7 পাক, সিঁদুরদান, প্রতিটা নিয়ম শেষে ঈশানী অনিরুদ্ধ একে অপরের বন্ধনে আবদ্ধ হয়। আজকে ঈশানীর বউভাত। এই দিনে নতুন বউকে বাড়ির সবার জন্য কিছু রান্না করতে হয়। ঈশানী ছোট থেকেই রান্নাবান্নার ধারে কাছেও যায়নি, তবে ছেড়ে দেওয়ার পাত্রেও সে নয়। কোনো কিছুতেই হার মানতে রাজি না। ইউটিউব দেখে মাকে ফোন করে বউভাতের দিন সবার জন্য পায়েস রান্না করে। অনিরুদ্ধর বাড়ির নিয়ম, আগে সবার পাতে নতুন বউ পায়েস দেবে, তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। তবে পরিবেশন করতে গিয়ে ঘটে এক কাণ্ড। ঈশানী সবাইকে পায়েস পরিবেশন করছিল, তখন অনিরুদ্ধ একটা বড় ফ্রুট কেক সবার সামনে নিয়ে এসে রাখে। বাড়ির সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। অনিরুদ্ধ তখন হেসে বলে, বারে, নতুন বউ রান্না করলো, তেমনি আমিও তো নিজের নতুন জীবন শুরু করলাম, তাই মিষ্টিমুখ তো করাতেই হবে। সবার জন্য আমার হাতে বানানো কেক। অনিরুদ্ধর মা বলে ওঠেন, অনি, তুই কেক বানিয়েছিস? তুই তো কোনোদিন রান্নাঘরে যাসনি, তাহলে কি করে এত সুন্দর কেক বানালি? ভুল করেছে মা, বুঝতে পারিনি রান্নাঘরটা শুধু মেয়েদের নয়, সবার জন্যই খোলা। ছেলে মেয়ে বলে আলাদা কোনো কাজের ভাগ হয় না, সবাই সব কাজ করতে পারে, এমনকি করা উচিতও। অনিরুদ্ধ হেসে জবাব দেয়, একদম ঠিক বলেছিস খোকা, আজ থেকে এই বাড়ির নিয়ম হলো সবাই সব কাজ করবে। আমি আর খোকা রান্নাটা এবার শিখে নেব। অনিরুদ্ধর বাবা হাসতে হাসতে বলেন। ঈশানী হাসি মুখে বলে, একদম ঠিক বলেছেন বাবা, সবাই মিলেমিশে কাজ করলে ভালো লাগে। আমার বাবাও মাঝে মাঝে রান্না করে আমাদের খাওয়াতো, খুব মজা হতো। এরপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়। অনিরুদ্ধদের বাড়িতে আরও একটা নিয়ম আছে। নিয়ম মেনে অনিরুদ্ধর মা নতুন বর বউ দুজনের জন্যই আলাদা আলাদা খাবারের থালা সাজান। অনিরুদ্ধ ঈশানী একে অপরের হাতে থালা দিয়ে দুজন দুজনের সারা জীবনের দায়িত্ব নেবে কথা দেয়। ঈশানী খুব লজ্জা পেয়ে চোখ দুটো নামিয়ে রাখে। সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। অনিরুদ্ধর বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে কজন 2-4টে কথা বললেও সেটা সবার আনন্দে চাপা পড়ে যায়। সবার চোখের আড়ালে অনিরুদ্ধ ঈশানীর কানের কাছে এসে বলল, আমরা দুজনেই সমান, তবে একটা জিনিসে তুমি আমার থেকে এগিয়ে আছো। কি জিনিস? আমি কোন জিনিসে এগিয়ে? ঈশানী আস্তে করে বলে,
লজ্জা, মুখটা একদম লজ্জায় লাল হয়ে গেছে। তবে এই লজ্জাটা তোমাকে খুব মানিয়েছে। অনিরুদ্ধ কথাটা বলে মুচকি মুচকি হাসে। ঈশানী মুখে কিছু বলে না, সবার চোখে ফাঁকি দিয়ে অনিরুদ্ধকে অল্প করে মুখ বেঁকে ভেঙচি কেটে দেয়। তারপর ভুরু নাচে ইশারা করতে থাকে। অনিরুদ্ধ ভাবতে পারেনি ঈশানী এমন করবে। সবার সামনে অনিরুদ্ধ একটু লজ্জা পায়, তবে অনিরুদ্ধও কম যায় না। সবার চোখে একটু ফাঁকি দিয়ে শোধবোধ করে নেয় চোখ মেরে। মনে মনে অনিরুদ্ধ ঈশানী দুজনেই এটা মানে কেউ কারো থেকে কোনো অংশে কম নয়। রাত গভীর হলে বাড়িটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। নতুন ঘর, নতুন মানুষ, নতুন পরিচয়, সবটাই এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে ঈশানীর মনে। অনিরুদ্ধ ঘরে ঢুকে ঈশানীর কাছে এসে বলে, ক্লান্ত? ঈশানী মাথা নাড়ে, না ঠিক ক্লান্ত না, ভাবছি নতুন পরিবেশ, নতুন বাড়ির মানুষগুলোকে মানিয়ে নিয়ে চলতে পারবো তো? আর ওরাও আমাকে বুঝতে পারবেন তো? এতদিন ধরে যেসব প্রশ্ন নিয়ে আমি মানুষকে অস্বস্তিতে ফেলেছি, আজ সেই প্রশ্নগুলোই আমাকে ভাবাচ্ছে। অনিরুদ্ধ হালকা হেসে বলে, প্রশ্ন না থাকলে তো বোঝাই যেত না তুমি ঠিক কি চাও। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর ছোট বড় হিসেব হয় না ঈশানী। ঈশানী চুপ করে অনিরুদ্ধর কথা শোনে। ওর মনে আর কোনো দ্বিধা নেই। ও আজ খুব খুশি। অনিরুদ্ধ এমন একজন জীবনসঙ্গী পেয়েছে যে ওকে বোঝে, ওর স্বপ্নকে সম্মান করে আর ওকে ভালোবাসে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।